বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং যে কোনো ধরনের কোয়ালিটি তৈরি করতে তারা প্রস্তুত। আপনি এক্সপোর্টকে যত বেশি প্রায়োরিটি দেবেন, দেশ তত বেশি আগাবে। আমাদের কোম্পানি হচ্ছে তরুণদের জন্য টোটালি ওপেন প্ল্যাটফর্ম। এক্সপোর্টের জন্য প্রথম বাধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা। যারা ইনভেস্ট করছে একটা বিজনেসের জন্য, বিজনেস মানে তো প্রফিটের জন্য, আর দিন শেষে আপনার প্রোডাকশন কস্ট শুল্ক মিলে আমাদের মার্জিন কিন্তু কিছুই থাকে না। আমাদের কোম্পানির নাম হচ্ছে পিভিটি গ্রুপ। আমাদের অঙ্গ সংগঠন আছে 8টি। তো এই 8টি অঙ্গ সংগঠনে হচ্ছে আমরা নন ওভেন ফ্যাব্রিক্স এবং নন ওভেনের যে বাই প্রোডাক্ট আছে এটা নিয়ে আমরা হচ্ছে বাংলাদেশে লিড দিচ্ছি এই মুহূর্তে। এবং পাশাপাশি আমাদের হচ্ছে আরেকটি অঙ্গ সংগঠন আছে যেটা আমাদের মিরেশ্বরাতে কাজ চলছে। সেখানে আমাদের যেগুলো পণ্য নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে পিভিসি প্লাস্টিক যে বিল্ডিং ম্যাটেরিয়াল, যেমন পিভিসি পাইপ, সিপিভিসি পাইপ, এইচডিপি পাইপ এবং আমাদের ওয়াটার ট্যাঙ্ক, আমাদের হচ্ছে ট্যাফলন টেপ, all kind of 360 degree, all kind of product actually we are going to produce in that factory. পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর একটা হচ্ছে পাশাপাশি আমাদের হচ্ছে হাউজের প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে ফুল স্কেলে আমরা হচ্ছে ওখানে ডেভেলপ করতে যাচ্ছি। এবং যে প্লাস্টিক যে ফার্নিচার আছে এবং পাশাপাশি আমাদের মেটাল বিজনেস আছে, যেটা ওয়াটার পাম্প, আমাদের হচ্ছে কিচেন সিঙ্ক, তারপর হচ্ছে ওয়িং স্কেল, গ্যাস স্টোভ। সো অল দিস প্রোডাক্ট অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের কোম্পানি এগুলো নিয়ে কাজ করছে। এবং ইন ফিউচারে আমাদের হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট অ্যাডিশন হবে, যেটা হচ্ছে হাইজিন প্রোডাক্ট, যেমন হচ্ছে ডায়াপার প্রোডাক্ট, আমাদের হচ্ছে নন ওভেনের আরও কিছু কিছু আপগ্রেডেড প্রোডাক্ট, এগুলো নিয়ে আমরা মার্কেটে আসবো ভবিষ্যতে। আমরা রিসেন্টলি হচ্ছে আমরা তো বললাম যে আমাদের রিসেন্টলি আমাদের একটা ডেভেলপমেন্ট কাজ চলছে, সেটা মিরেশ্বরাতে যাচ্ছে। ওই মিরেশ্বরাতে আরেকটা কোম্পানি হচ্ছে ইনভলভ আছে, সেটা আরেকটা অঙ্গ সংগঠন, সেটা প্রিমিটেক প্যাকেজিং লিমিটেড। ওই অঙ্গ সংগঠনের আন্ডারে হচ্ছে আমরা যে হাইজিন প্রোডাক্ট, যেমন হচ্ছে বেবি ডায়াপার, ন্যাপকিন, স্যানিটারি ন্যাপকিন যেটা আছে, এবং পাশাপাশি যে ওয়েট টিস্যু, এটা নিয়ে কাজ করব। এবং পাশাপাশি আমাদের নন ওভেনের রেঞ্জকে আরও বর্ধিত করার জন্য সেখানে আরও বড় একটা এক্সপানশন হবে। সাথে সাথে প্যাকেজিং ম্যাটেরিয়াল ওখানে থাকবে, ওই ফ্লেক্সিবল প্যাকেজিং যে এগুলো আছে সেগুলো থাকবে ওখানে। আমাদের কেরিয়ারের শুরুতে হচ্ছে নর্মালি যারা ফ্রেশ হয়ে যারা বের হয় তাদের ক্ষেত্রে হচ্ছে একটা সমস্যা থাকে যে গোল সেট করা থাকে না, যে আমি আসলে জীবনে কি হতে চাই, আমার লক্ষ্যটা কী। ম্যাক্সিমাম লোকের যে থাকে না সেটা হচ্ছে তারা লক্ষ্যটা সেট করে না, তারা টার্গেট সেট করে না, তারা কী করতে চায়, ভবিষ্যতে কী হতে চায় এবং এটা হওয়ার জন্য কী কী কাজ তাকে করা উচিত, সেটাতে হচ্ছে সবচেয়ে বড় গ্যাপ থাকে। তা আমার কেরিয়ারের শুরুতেই সেটা হচ্ছে যে শুরুতে আমি আসলে কেরিয়ারটাকে কোন দিকে ডেভেলপ করবো, এটা কি পাওয়ার সেক্টরে ডেভেলপ করবো না এটা অটোমেশন সেক্টরে ডেভেলপ করবো, এটা করতে করতে হঠাৎ করে আমি ঢুকে গেলাম হচ্ছে অটোমেশন সেক্টরের ভিতরে। আস্তে আস্তে পরবর্তীতে আমরা অটোমেশন থেকে আমি তখন ইন্ডাস্ট্রি লেভেলে ঢুকলাম। তারপরে আমি একটা টার্গেট সেট করছি, আমি এই ফিল্ডে যে বর্তমানে যেমন চিফ অপারেটিং অফিসার হিসেবে আমি হচ্ছে অপারেশনটাকে পরিচালনা করছি, সেখানে ডেভেলপমেন্ট বলি, সেলস, মার্কেটিং সব। এই ফিল্ডে আমি নিজেকে একটা সুপ্রতিষ্ঠিত করতে, সুপ্রতিষ্ঠিত নাম হিসেবে আমি ডিক্লেয়ার করতে চাই বাংলাদেশে, যে হ্যাঁ, কেউ যদি কোনো সময় যদি কনসিডার করে যে চিফ অপারেটিং অফিসার হিসেবে কেমনভাবে কাজ করা উচিত, সেটার একটা রোল মডেল আমি হতে চাই। কেরিয়ার শুরুর ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে হচ্ছে আপনাকে টার্গেট সেট করতে হবে যে আমি কি হতে চাই, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেটা ভুল আমরা করে থাকি যারা আমরা ফ্রেশ হয়ে যখন আমরা কোনো সার্ভিসে আমরা ঢুকি, সেটা হচ্ছে আমরা স্যালারির সাথে আমাদের কাজকে কম্পেয়ার করি, যে আমরা যতটুকু পরিমাণ স্যালারি পাচ্ছি অতটুকুই কাজ করব। বাট কাজটা সম্পূর্ণ কিন্তু নিজের জন্য, আমি যত বেশি কাজ করব তত বেশি অভিজ্ঞ হব। এখন আমি যদি মনে করি যে আমি 20,000 টাকা স্যালারি পাচ্ছি, আমি 20,000 টাকার কাজই দেবো, এর বেশি দেবো না, আমি ঠিক আছে আমি একটা আইডল টাইম পাস করছি। আপনি কিন্তু যে সময়টা আপনি কিছু শিখতেন নতুন, সেটা না করে আপনি সেই সময়টাতে আইডল টাইম পাস করছেন, আপনার জীবন থেকে কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে, বাট আপনার লার্নিংটা কিন্তু কমে যাচ্ছে। তো কেরিয়ার শুরুর দিকে যারা কেরিয়ার শুরু করতে চায়, আমি বলবো যে সবসময় কাজকে ফোকাস দেওয়া, ইনকামকে ফোকাস দেওয়া যাবে না। আমি যদি কাজকে যদি ফোকাস দিয়ে যে কাজকে যদি আমি দখলে নিয়ে আসতে পারি, ইনকাম আপনার পিছনে অটোমেটিক ছুটবে। এটা হচ্ছে তাদের জন্য আমার একটা পরামর্শ। ভুলগুলো হচ্ছে যে কেরিয়ারের শুরুতে আসে না যে পজিটিভ এবং নেগেটিভ মেন্টালিটি, এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে কাজ করে। ইনিশিয়ালি কিন্তু আমরা হচ্ছে সব জিনিস যে পজিটিভিটির একটা যে ভ্যালু আছে, এই জিনিসটা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে না। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অল্প কিছু বিষয়ে ধরেন যে রিয়্যাক্ট করা এবং একটা কিছু ইস্যু আসলে সেটার ভিতরে নেগেটিভিটিগুলো বেশি চোখে পড়ে।
তার মানে আমার ভিতরে নেগেটিভিটি বেশি। তো কেরিয়ার শুরুতে ভুল হচ্ছে যে আমাকে প্রথম থেকে যেন আমি যে পজিটিভিটি যদি আমার ভিতরে কাজ করতো, তাহলে আমার মনে হয় আমি এর থেকে আরও বেশি দূরে যেতে পারতাম। এখন তো টোটালি এআইয়ের যুগ চলে আসছে। এখন এই মুহূর্তে আমাদের সময় যেমন আমরা হাতে কলমে সব কিছু শিখছি, এখন একটা জিনিস আমাদের সময় গুগলকেও আমরা পেতাম না, আমার ব্রাউজিংও করতে পারতাম না যে হ্যাঁ আমার এই জিনিসটা লাগবে। এখন তো অনেক ইজি হয়ে গেছে যে একটা জিনিস আছে, আমি চ্যাটজিপিটিতে বলে দিলাম ঠিক আছে এটা কী হবে, ওর সাথে সাথে আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো তরুণদের জন্য হচ্ছে দক্ষতা অর্জনের জন্য প্ল্যাটফর্ম অনেক আছে, বাট তাকে রাইট প্ল্যাটফর্মে রাইট সময় এবং রাইট জিনিস সিক করে এবং সেটা লার্নিংয়ে নিয়ে আসতে হবে, তাহলে তাদের দক্ষতা অর্জন করা আমাদের থেকে তাদের জন্য বেশি ইজি। স্কিল আগে শিখতাম হচ্ছে যে আমাদের সময় যেটা ভুল করি, অথবা আমাদের পরবর্তী যারা এখনও যেটা আছে সেটা আমাদের একাডেমিক কারিকুলামের পাশে কিছু এক্সট্রা কারিকুলাম করানো হয়, অথবা যেখানে করানো হচ্ছে না করানো উচিত। যেমন হ্যান্ড স্কিল বাড়ানো, যারা ডিজাইনের কাজ করে তারা ডিজাইনিং সফটওয়্যার নিয়ে কাজ করবে, যারা প্রফেশনাল যারা হচ্ছে অফিস নিয়ে কাজ করে তারা এক্সেলের যে হচ্ছে মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো আছে সেগুলো শিখতে হবে। মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট যে কাজগুলো সবাইকে এটা জানা উচিত। পাশাপাশি পার্টিকুলার ওই ফিল্ডের জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের কেরিয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে ওই জিনিসগুলো এই এক্সট্রা কারিকুলামের ভিতরে রাখলে তাদের জন্য বেশি সুবিধা হয় আমি মনে করি। কঠিন বা সংকট সময়ে যদি প্রফেশনালি আমাকে সবসময় যেটাই হোক না কেন সবার আগে হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, একটু থিঙ্কিং করতে হবে। হ্যাঁ যেটা করতে যাচ্ছে ইনস্ট্যান্ট কোনো কিছুই করা যাবে না, আগে 5 মিনিট একটু সময় নেই, দেখি দেখা যায় একটা বড় কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সাথে সাথে রিঅ্যাক্ট করার প্রয়োজন নেই, আগে চিন্তা করুন, তারপর প্রোঅ্যাক্টিভ একটা ডিসিশন দিয়ে দিন। কেরিয়ারের শুরুতে সংকটপূর্ণ মুহূর্ত হচ্ছে যে আমি যখন কেরিয়ার যখন শুরু করি তখন আমার ফাইন্যান্সিয়াল অতটা ব্যাকআপ ছিল না। একটা বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিলাম যে আমি যে সেই সময় আমি আগে টিউশনি করতাম, সেই টিউশনও ছেড়ে দিয়েছি এবং কোনো মানে পাশ করার পরে সাথে সাথে জবে ঢুকতে পারি নাই। এই ফাইন্যান্সিয়াল যে চ্যালেঞ্জিংটা এটা ধরেন যে আমাকে ওই সময় অনেক একটা ইম্প্যাক্ট ফেলছে, বাট আমাকে স্ট্রং করছে। একটা যে কোনো একটা ক্রাইসিসকে আপনি যদি অপরচুনিটিতে যদি কনভার্ট করেন তাহলে ওটা কিন্তু ক্রাইসিস থাকে না। তা আমার লাইফে হচ্ছে এমন একটা সংকট শুরু হয়ে গেছিলো ক্যারিয়ারের শুরুতে যখন পাস করার পরপরই, বাট ওইটাকে আমি আবার অপরচুনিটি কনভার্ট করে ফেলছি। এখন আপনার যে কোনো পার্সোনাল লাইফে মানে ক্যারিয়ারে আপনার এরকম সংকট সবসময় আসবে, বাট তার টার্গেট থাকবে ওই সংকটকে কীভাবে সেই অপরচুনিটিতে কনভার্ট করতে পারবে। যদি কনভার্ট করতে পারবে, যে কনভার্ট করতে পারে তার জন্য এটাও একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, আর যারা করতেন তারা ফেলিউর হবে। আমাদের কোম্পানি হচ্ছে তরুণদের জন্য টোটালি ওপেন প্ল্যাটফর্ম, সব জায়গায় থাকে। স্পেশালি এটা ডিপেন্ড করা হচ্ছে অ্যাকচুয়ালি কেমন লিডারের আন্ডারে কাজ করছেন। যদি লিডার যদি ভালো হয় আপনাকে প্ল্যাটফর্ম করে দেবে ওপেন, যে কোনো কিছু কুক্ষিগত করে রাখবে না। হ্যাঁ এটা হচ্ছে ক্রিটিক্যাল জিনিস, ঠিক আছে এটা ছাড়বো না, আমার হচ্ছে দেখা যাচ্ছে যে এটা যদি জেনে যায় তাহলে আমার যে গ্রহণযোগ্যতা এটা কমে যেতে পারে, বাট এটা রং। আমি আমার লার্নিংকে যত বেশি বিস্তৃত করব আমার কিন্তু আমার টিমমেট কিন্তু অত শিখবে, আমার উপর চাপ কিন্তু কম আসবে। তো আমার কথা হচ্ছে যে তরুণদের জন্য শেখার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, শেখার প্ল্যাটফর্ম ওপেন, দে ক্যান লার্ন এনিথিং। যদি কোনো সময় তাদের কোনো ডাউট হয়, কোনো সাসপেক্ট হয় কোনো কিছুর ইস্যুতে, দে ক্যান কাম অ্যান্ড দে ক্যান সলভ দ্য ইস্যুস। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি কথা বলি, এর পাশাপাশি আমাদের রিসেন্টলি কিন্তু বাংলাদেশের পরবর্তীতে আর একটা দেশ অনেক আগে গেছে, সেটা হচ্ছে কথা বলি সেটা আসে হচ্ছে ভিয়েতনামের নাম। তো ভিয়েতনাম আমাদের যেমন আমরা যে ইন্ডাস্ট্রি করছি, আমরা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটটাকে মাথায় রেখে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি, আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করছি। বাট অপরদিকে ভিয়েতনামের কথা যদি চিন্তা করেন, তারা কিন্তু ডোমেস্টিক না, তারা এক্সপোর্ট মার্কেট কাভার মানে মাথায় রেখে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করছে। আপনি এক্সপোর্টকে যত বেশি প্রায়োরিটি দিবেন দেশ তত বেশি আগাবে। ডোমেস্টিক মার্কেট অ্যাকচুয়ালি এটা তো এনিহাও কিন্তু এটা সলভ হবে, বাট আপনি যখন এক্সপোর্ট গ্লোবালি যখন আপনি কাভারেজ দিয়ে আসবেন অটোমেটিক দেশ কিন্তু সামনের দিকে আগাচ্ছে। তা আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে কাঁচামাল আমদানিতে, যেমন আমাদের হচ্ছে ভিয়েতনামের কথা যেটা বলছিলাম যে তারা কিন্তু র মেটেরিয়ালকে তো আমরা কাঁচামাল বলি, তারা কিন্তু র মেটেরিয়ালই মেইনলি কিন্তু ডেভেলপ করছে ওখানে। ওই র মেটেরিয়াল ভিয়েতনাম থেকে আমরা কিন্তু নিয়ে এসে আমরা কিন্তু ফিনিশ গুডস তৈরি করছি।
আমরা র মেটেরিয়াল সোর্সটা যদি বাংলাদেশে যদি ডেভেলপ হতো, যেমন রিসেন্টলি মেঘনা একটা করছে, এরকম যদি র মেটেরিয়াল সোর্সটা যদি আমাদের প্লাস্টিকের যে র মেটেরিয়াল আমরা বাইরে থেকে নিয়ে আসি, এটা যদি নিজেরা যদি ডেভেলপ করতাম, নিজেরা যদি বাই প্রোডাক্ট তৈরি করতাম, তাহলে আমাদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটি হতো, আমাদের প্রোডাকশন কস্টও কম হতো, আমাদের যে রেভিনিউ জেনারেট এটাও বেশি হতো। কিন্তু আমাদের এই ফ্যাসিলিটি, এই ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে, এটা সরকার থেকে অথবা আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে তারা এই ব্যাপারে কোনো অবদান রাখতে পারে। অ্যাকচুয়ালি শুল্কটা ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের প্রোডাকশন যে কস্ট আসছে। এখন প্রথমে হচ্ছে শুল্কের আগে আমাদের প্রোডাকশন কস্ট কীভাবে আমরা কমাইতে পারি। প্রোডাকশন কস্টের সাথে অনেকগুলো ইস্যু জড়িত আছে। এর ভিতরে একটা হচ্ছে ইউটিলিটি আমরা বলি, যেটাকে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস যেগুলো আছে, এইগুলোর আমাদের স্বল্পতা আছে। এগুলোকে যদি স্মুথ করতে পারি আমরা, তাহলে আমাদের প্রোডাকশন ব্যয় আমাদের কমবে। আমরা ওদিকে কিন্তু কিছু অবদান রাখতে, অপরদিকে শুল্ক কিন্তু আমরা আরোপ করছি অনেক বেশি। যারা ইনভেস্টর আছে, যারা ইনভেস্ট করছে একটা বিজনেসের জন্য, বিজনেস মানে তো প্রফিটের জন্য, আর দিন শেষে আপনার প্রোডাকশন কস্ট শুল্ক মিলে আমাদের মার্জিন কিন্তু কিছুই থাকে না। শুধুমাত্র ক্যাশ ফ্লো মেনটেন করার জন্য ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটা এখন হচ্ছে বিজনেসটা করে যাচ্ছে। এখন এর ভিতরে যে শুল্কটা যদি একটু লাঘব করে, অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেকটা ব্যয় লাঘব হবে। এবং পাশাপাশি আমাদের ইউটিলিটির জন্য যেটা বললাম, আমাদের এই বিদ্যুৎ, গ্যাস, এই যে হচ্ছে এনার্জি, এটাকে যদি আমরা যদি সাফিসিয়েন্ট যদি এবং আনইন্টারাপ্টেড যদি একটা সাপ্লাই যদি দিতে পারি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের রেভিনিউ আরও বেশি জেনারেট করতে পারবো আমরা। আন্তর্জাতিক বাজারে যদি যেটা এক্সপোর্টের কথা আমরা বলি, করতে গেলে সবচেয়ে বেশি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এখন আমরা যখন হচ্ছে দেশের বাইরে যখন যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে শুধুমাত্র আমাদের গাড়ির যে হচ্ছে স্পিডটা ওইটাই, বাদ বাকি কোথাও ট্রাফিক জ্যাম ট্যাম, সময় নষ্ট কিছুই হয় না। বাট আমাদের দেশে যখন আমরা একটা জায়গায় যখন ভিজিট করতে যাচ্ছি, যেমন আমি গতকালকে ভিজিট করতে গেছি, পুরান ঢাকাতে ভিজিট করতে গেছি, ওখানে দীর্ঘ সময় 2 ঘন্টার মতো একটা জ্যামের ভিতরে আটকে রেখে তারপর আমি আসলাম। এখান থেকে যাওয়া আসা করতে ডিস্টেন্স তো প্রায় 5 কিলো মতো হবে, বাট আমার কিন্তু যাওয়া আসা করতে প্রায় 4 ঘন্টার সময় চলে গেছে। এই সময়টা কিন্তু আমি কিন্তু কাজ করতে পারতাম। এই সময়টা কিন্তু আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, দেশের জন্য কিন্তু একটা লস। তা আমাদের এক্সপোর্টের জন্য প্রথম বাধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা। আমরা যে বাইরে যে ইনভেস্টর এখানে আসবে, তারা যে বিজনেস করতে আসবে, তাদের নিরাপত্তা দেওয়াটাও আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক যদি কোয়ালিটি বিচারে যদি বলি, বাংলাদেশ অনেক আগায় আছে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং যে কোনো ধরনের কোয়ালিটি তৈরি করতে তারা প্রস্তুত। এবং আগের মতোই আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে এবং কোয়ালিটির উপর বেসিস করে আমাদের একটা মানে আছে না, কোয়ালিটি সার্কেল নামে একটা হচ্ছে একটা এডুকেশনাল একটা প্ল্যাটফর্ম আছে, যে এইগুলো আমাদের যারা এমপ্লয়ি এবং যারা অপারেটর, যারা ওয়ার্কার কাজ করছে, যারা ইঞ্জিনিয়ার কাজ করছে, তাদেরকে এই কোয়ালিটি সার্কেল দীক্ষাতে শিক্ষিত করতে হবে। তাহলে আমাদের কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। বাট এই মুহূর্তে আমরা যে কোয়ালিটি ডেভেলপ করছি আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে, এটা মোটামুটি পারফেক্ট চলছে এটা, এবং আমাদের আরও ইমপ্রুভ করা উচিত। আমাদের এই মুহূর্তে প্লাস্টিক এবং হচ্ছে পিভিসিতে বাংলাদেশের মার্কেটটা কিন্তু হিউজ। পাশাপাশি কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের যত পৃথিবীতে যত বড় বড় বায়ার আছে, যেমন ওয়ালমার্ট, লিডেল, তো আইকিয়া, এদের সবার সাথে কিন্তু আমরা কাজ করি। তারা কিন্তু বড় বড় বায়ার ওয়ার্ল্ড ওয়াইড। তো তারা কিন্তু শুধুমাত্র আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমাদের এখানে লেবার কস্ট অনেক কম। তারা কিন্তু সহজলভ্যভাবে তারা কিন্তু প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারছে। এবং ওই একই ইস্যু দেখা যাচ্ছে যে একটা বড় একটা বাল্ক কোয়ান্টিটি অর্ডার আমাদের দিয়েছে, বাট আমরা সেটা টাইমলি ডেলিভারি করতে পারছি না। কী কারণে? আইদার হ্যাভ দ্য বিদ্যুৎ প্রবলেম, অথবা হ্যাভ দ্য হচ্ছে এই আমাদের যে আনরেস্ট হচ্ছে আনরেস্টের প্রবলেম, অথবা যোগাযোগ ব্যবস্থার প্রবলেম। এই টাইমলি না দেওয়ার কারণে তারা আমাদের থেকে একটা উৎসাহ হারাই ফেলতেছে। এই জিনিসগুলো যদি গভর্নমেন্ট থেকে যদি এনশিওর করতে পারি, তাহলে আমাদের যেই এক্সপোর্টের যে টেন্ডেন্সি, এটা কয়েক গুণ বৃদ্ধি পাবে। কারণ যে এখন বর্তমানে আমাদের হচ্ছে প্রতি বছর মার্কেট ক্যাপাসিটি অলমোস্ট 8,000 কোটি টাকা প্লাস্টিকের ক্ষেত্রে, শুধুমাত্র পিভিসি পাইপের ক্ষেত্রে, মানে বিল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এবং এটার যদি আমরা সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করি, 5-10 বছরে আমাদের দেশ ভিয়েতনাম থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না। আমরা ভিয়েতনাম হয়ে যাব যদি সরকার থেকে এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি এনশিওর করতে পারি। যারা ইনভেস্টর তাদের জন্য, আমাদের দেশে ইনভেস্টর দে আর ভেরি পজিটিভ, বাট তারা রাইট প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারা রাইট কোঅপারেশন পাচ্ছে না। এটা আমাদেরকে এনশিওর করলে আমরা কিন্তু ওই ভিয়েতনাম
অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া এটা হতে কিন্তু সময় লাগবে না। আমাদের ভিতরে পটেনশিয়ালিটি আছে, বাট আমরা ইউটিলাইজ করতে পারছি না।